আমাদের রাজ্য প্রকৃতি, সংস্কৃতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত এক রাজ্য। কিন্তু বিগত কয়েক বছরে এই রাজ্যে অশনি সংকেত ক্রমশ ঘনীভূত হচ্ছে। নাবালক ও নাবালিকাদের মধ্যে অপরাধ প্রবণতার বিস্তার। তাই প্রশ্ন উঠছে, সমাজ, পরিবার, শিক্ষা ও প্রশাসনের সম্মিলিত গাফিলতিতে এক নতুন প্রজন্ম কি অন্ধকার ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে? ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যে এই সঙ্গে যুক্ত হয়েছে মাদক পাচার ও অপরাধ চক্রের প্রভাব। অনেক সময় কিশোর কিশোরীদের ব্যবহার করা হচ্ছে লো রিস্ক ক্যারিয়ার হিসেবে। তারা সহজে টাকার প্রলোভনে জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর কর্মকাণ্ডে এবং সমাজ অনেকটা চুপচাপ তা প্রত্যক্ষ করছে। আর অন্যদিকে বাবা মা ব্যস্ত জীবিকার দৌড়ে। এখন সন্তানরা বড় হচ্ছে স্মার্টফোন আর সামাজিক মাধ্যমে বিচ্ছিন্ন এক পৃথিবীতে। সেখান থেকে জন্ম নিচ্ছে বিকৃতি মানসিকতা, সহিংসতা ও অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা, এমনটা অনেকেই মনে করছেন। এখন প্রশ্ন হলো, আজকের অভিভাবক কি শুধুই আর্থিক দায়িত্বে সীমাবদ্ধ, নাকি সন্তানের মানসিক ও নৈতিক গঠনে তার ভূমিকা ফিকে হয়ে যাচ্ছে? একজন কিশোর যদি শ্রেণীকক্ষে মূল্যবোধের শিক্ষা না পায় বা পরিবার থেকেও না পায়, তাহলে সে শেখে কোথা থেকে? কিশোরদের মননে যখন বাস্তব ও কল্পনার সীমা মুছে যায়, তখন দোষটা কার? প্রযুক্তির, না আমাদের উদাসীনতার? কিভাবে এত অল্প বয়সে ছেলেমেয়েরা এমন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে, অপরাধে জড়িয়ে পড়ছে? প্রশাসনের নজরদারি কি যথেষ্ট? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নাবালকদের মধ্যে অপরাধ প্রবণতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী তথা শিশু সুরক্ষা কমিশনের প্রাক্তন সদস্যা শর্মিলা চৌধুরী। স্বাগত দিদি আপনাকে। নমস্কার দিদি, আমরা আসলে অনেক কিছু সামাজিক যে কতগুলো ব্যাধি আমাদের সমাজে অনেক আগে থেকে ছিল, সেগুলোর সঙ্গে আজও আমরা লড়াই করছি। আমরা আজও বাল্যবিবাহের সঙ্গে লড়াই করছি। আপনার সঙ্গে গত এপিসোডে আমার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আজও নারী নির্যাতন নিয়ে আলোচনা করছি। আমাদের সেই সব ব্যাধির সঙ্গে আমরা পণ প্রথার সঙ্গে আমরা লড়াই করছি। কিন্তু ইদানিংকালে বা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক দশকে এই যে যারা ছোটরা বা নাবালকরা, তাদের মধ্যে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে মনে হচ্ছে। আপনার অভিজ্ঞতায় নাবালকদের মধ্যে অপরাধে জড়িয়ে পড়ার মূল কারণগুলো কি? মানে আপনি কি দেখেছেন? পরিবার, শিক্ষা, সামাজিক মাধ্যম, কোনটা সবচেয়ে বেশি প্রভাব ফেলছে বলে আপনি দেখেছেন? প্রথমেই ভ্যানগার্ড পরিবারের সবাইকে আমাদের দীপাবলির শুভেচ্ছা, এবং যারা এই সংবাদ দেখছেন আমাদের রাজ্যবাসী তথা সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। যেটা আপনি বললেন যে নাবালকদের মধ্যে অপরাধ প্রবণতাটা বাড়ছে, আমরা দেখছি কিছু কিছু খবর আমাদের সামনে আসছে। এখন এটা আমরা সামাজিক অবক্ষয় সেটা বলার আমরা একটু চেষ্টা করব, কারণ আমাদের সমাজ ব্যবস্থা বা পরিবার একদম, আসলে আমাদের সমাজ ব্যবস্থা, পরিবার বা প্রশাসন, আমরা দোষারোপ অবশ্যই করতেই পারি, দোষারোপ করাটা খুবই সহজ। কিন্তু সমস্যা হচ্ছে যে এই সমস্যাটার জড়টা কোথায়, শিকড়টা কোথায়, সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। কারণগুলো কি এবং কারা এর জন্য দায়ী এবং কি করতে পারি আমরা, তার জন্যই কিন্তু আমাদের আজকের এই বিশেষ টক শো। হ্যাঁ দিদি, আপনি বলছিলেন, বলুন। হ্যাঁ, বলছিলাম যেটা কিছু কিছু ঘটনা আমরাও দেখি যে নাবালকরা একটা অপরাধ প্রবণতার দিকে যাচ্ছে। সবাই না, কিন্তু যখন আমরা একটা শিশু জন্মগ্রহণ হয় তখন ও তিনটা স্টেজ হয়ে পার হয়, যেটা প্রথমটা হলো পরিবার, তারপর শিক্ষা বা বিদ্যালয় যেটা ইনস্টিটিউশন হিসাবে আমরা দেখি, তারপর হচ্ছে সমাজ ব্যবস্থা। এই তিনটা প্ল্যাটফর্ম হয়ে কিন্তু একটা মানুষ তৈরি হয়। এখন আমরা যদি একটা শিশুকে যদি আমরা সুনাগরিক হয়ে মানে তৈরি হতে হয়, এই তিনটা রাস্তা দিয়ে যেতে হবে। প্রথম শিক্ষা কিন্তু পরিবার থেকে শুরু হয়, যেটা মা বাবা হিসাবে প্রথম শিক্ষাগুরু হিসাবে একটা শিশু পেয়ে থাকে। তারপর আমরা বিদ্যালয়, তারপর আমরা সমাজ ব্যবস্থা, এটা সময় যেটা এগিয়ে যেতে পারে। এখন বর্তমান দেখা যাচ্ছে যে কম্পিটিশন বাড়ছে, সেই সুবাদে পরিবার দেখা যাচ্ছে ছোট পরিবার হচ্ছে। আগে ছিল যে বড় পরিবার বা যৌথ পরিবার, হ্যাঁ, একান্নভুক্ত পরিবার। তার ফলে হতো কি,
মা বাবা যদি বাইরে কোনো কাজেও যেত, তার ফলেও কিন্তু শিশুটা কিন্তু কেউ না কেউ ওকে পরিবারের পাশে পেত, একদম মানে খালি জায়গাটা সেরকম পেত না। ঠিক, কারণ এখন দেখা যাচ্ছে যে ছোট পরিবার, মা বাবা অবশ্যই জীবিকা নির্বাহ করতেই লাগবে, শিশুদের জন্য হোক বা নিজেদের লাইফের জন্যই হোক। দেখা যাচ্ছে যে একটা খালি স্থান তৈরি হচ্ছে, এবং এই খালি স্থানটা পূরণ করছে কি আমাদের সেই মোবাইল ফোন বা টেকনোলজি। এবার মোবাইল ফোন একটা বায়না দেখা যায় শিশুদের মধ্যে, কারণ কম্পিটিশন, যেটা আমি বললাম, সহপাঠীর কাছে যদি মোবাইল থাকে, ছোট বাচ্চারাও বুঝে না, সে তো শিশু, সেও আবদার করে মার কাছে। এবার মাও মায়া মমতার বসে পড়ে বা যে কোনো কারণ বশতই হোক, এখন তো মোবাইল অবশ্যই সবার কাছে দরকার, তো মোবাইলটা দিতেই লাগে। কিন্তু গার্জিয়ানদের আমরা অনেক সময় দেখি কি, মানে বাচ্চা আবদার করলো, মা বাবা যেইভাবেই হোক মোবাইলটা দিল হাতে, কিন্তু তারপরে যেটা লক্ষণীয় বিষয় সেটা কিন্তু অভিভাবকগণ আমরা দেখতে পাই না। আমি সব জায়গায় গিয়ে এটা আলোচনা করি যে ঠিক আছে, আমাদের মোবাইল ছাড়া এখন হয় না, দিতে হবে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে, কিন্তু আমার ছেলে পড়াশোনার পাশাপাশি ও আলাদা সময় বা যখন আপনারা ঘরে থাকেন না, আমি অনেক অভিভাবকের সাথে এটা নিয়ে আলোচনা করেছি, আপনি কি দেখছেন আপনার বাচ্চারা কি দেখছে, মানে মনিটরিং করা, ওটা গুরুত্বপূর্ণ। তো অনেক গার্জিয়ানরা সেরকম বলে না, দেখি না, লক করা। আমি বললাম সেটাই তো আপনাদের দেখার বিষয়। আপনি 100% শিওর যে আপনার শিক্ষা দীক্ষা বা আপনার একটা বাচ্চাকে কিভাবে গড়ে তুলতে লাগে আপনি একদম 100% দিচ্ছেন, কিন্তু মাঝখানে যে গ্যাপগুলি আছে, যেমন আপনারা সারাদিন ঘরের বাইরে থাকছেন, এই যে খালি সময়টা ছেলেটা কি দেখছে বা কি করছে, এগুলো আপনারা মনিটর করা দরকার। এবং আজকালের সময়, মানে এখনের সময়, এগুলো কিন্তু বিশেষ নজরদারি করা দরকার। দেখুন, সমাজ ব্যবস্থা অপরাধ হয়ে গেলে একরকম বিষয়, হওয়ার আগে কিন্তু একরকম। একদম ঠিক। অপরাধ হয়ে গেলে শাস্তি দিলাম বা তখন আমরা সেই তাকে জুভেনাইল কোর্টে হোক বা যেখানে হোক সেখানে পেশ করলাম, সেটা হচ্ছে অন্য বিষয়। তাকে সংশোধন করার জন্য তাকে সুযোগ করে দিলাম বা তার শাস্তি হলো, কিন্তু প্রতিরোধ করাটা হচ্ছে মূল বিষয়। এবং আমরা কি প্রতিরোধের দিকে যথেষ্ট সচেতন আছি? আপনি কি মনে করেন যে অভিভাবকরা কি সত্যি সচেতন? কারণ এই যে আপনি বলছিলেন যে একদিকে সামাজিক মাধ্যম এবং ডিজিটাল বিনোদনের জগৎ শিশুদের চিন্তাধারাকে কিন্তু প্রতিদিন প্রভাবিত করছে, প্রত্যেক দিন নতুন নতুন কোনো বিষয়। আমরা বড়রা আজকাল ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়ছি, সেখানে শিশুরা কিন্তু এই যে মোবাইল নামক বস্তুটিতে যেখানে ভালো জিনিসও রয়েছে সেখানে মন্দ জিনিসও রয়েছে, এখন প্রভাবিত হচ্ছে। তো এখন অভিভাবকরা সচেতন বা তারা দায়িত্ববোধ তাদের আছে কিনা সন্তানের প্রতি এই মুহূর্তে, বা তারা কি জানেন আজকের দিনের প্রত্যেকটা অভিভাবক যে আমার এই দায়িত্ব, আমার সন্তানের এই জিনিসটা মনিটর করা, শুধু মোবাইলটা হাতে দেওয়া নয়, সেটাকে মনিটর করাটাও একটা দায়িত্ব। এটা কি আপনার মনে হয় দায়িত্ববোধটা আছে আজকালকার প্যারেন্টসদের মধ্যে? দেখেন, সবাই তো আর অপরাধের দিকে যায় না, এটা সম্ভব না, এটা হয়ও না, এটা আমরা আশাও করি না, না হোক, আমরা এটাই চাই। তো কিছু একটা দুটা ঘটনা আমরা দেখি যে হয়, কিন্তু ঘটনাটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। মানে আদৌ কি উৎসটা কোথা থেকে শুরু হচ্ছে। এখন আমি একটা কারণ যেটা বললাম যে মোবাইল, এটা একটা অবশ্যই একটা মেইন কারণ। আরেকটা হতে পারে যে বাচ্চা পরিবারে ভালো শিক্ষা পেল, তারপর সে ধীরে ধীরে বিদ্যালয়ের দিকে এগুলো নিজে প্রতিষ্ঠা করার জন্য। বিদ্যালয়ে যাবার পরে আমি দেখলাম কিছু, মানে দেখুন, একটা বলে সব জায়গায় ভালো সব জায়গায় খারাপ, এটা কিন্তু না, ভালো মন্দ মিশে কিন্তু সব জায়গাতে আছে। এটা পরিবার হোক, বিদ্যালয় হোক বা সোসাইটি হোক, আমরা যেটাই বলি, এটা মিলিয়ে আমাদের চলতে লাগবে। এখন আমরা এটাও বলতে পারবো না যে তুই সবার সাথে মিশিস না, কারণ এটা শিক্ষাটা এভাবে হয় যে সবার সাথে কথা বলতে লাগবে, সবার সাথে তালে তাল মিলে চলতে লাগবে। এখন শিশু তো শিশু, ও ভালো মন্দ বিচার করার আগে সে সবার সাথে কথা বলতে, কারণ আমরা সেটাই শিক্ষা দিয়েছি। এখন কি ও কি নেবে, ভালোটা নেবে, কোনটা ভালো কোনটা খারাপ, এটারও দেখার কিন্তু দায়িত্ব অভিভাবকদের যেমন আছে, শিক্ষা মানে শিক্ষকদের আছে, পাশাপাশি আমাদের সমাজ ব্যবস্থা যারা সমাজের দায়িত্বে আছেন সবারই কিন্তু এটা নজর রাখতে লাগবে। এখন শুধু একটি কারণে যে মোবাইল দেখেছি, সবাই কিন্তু মোবাইলের মাধ্যমে খারাপ হয় না, কিছু দেখি আমরা সঙ্গদোষও খারাপ হয়, অনেক সময় খারাপ আসে একটি যে কোনো কারণবশত, মানে একজন দেখা দেখে আরেকজনের ইচ্ছা হচ্ছে যে আমিও একটু নেশা করি, আমারও নেশা ইচ্ছা হচ্ছে, বা একজন দেখছি এরকম একটা মডার্ন ড্রেস পরছে, আমারও মনে হয় আমি একটা ড্রেস পরলাম, প্রভাবিত হওয়া। তো এই জায়গাটা কিন্তু অভিভাবকদেরও দেখতে লাগবে, কারণ
সত্য কথা কি বলতে, আমার শিশুর দায়িত্ব বা অভিভাবকদের যারই শিশু সন্তান রয়েছে ওনার পুরাটা দেখার বিষয় কিন্তু নিজের অভিভাবকদেরই বা মা বাবার হিসাবে। তো এখানে বিদ্যালয়ে যাক বা বলতে কি আমাদের শিশুরা যতই বড় হোক না কেন মা বাবা কিন্তু একটা চিন্তা থাকে। এখন সে যদি 40 বছরও হয়ে থাকে 50 বছরও হয়ে থাকে মা বাবা যারা থাকে বলে আমার কাছে তো শিশু। এখন গাইড করার বিষয়টা কিন্তু সেই 40 বছরও করতে লাগবে 50ও করতে লাগবে। যেরকম আমরা 18 বছর বা ওই টিনেজ বয়সটা যেটাকে বলি, যেটাকে মানে অপরাধ করা বা সমাজের মধ্যে একটু নিজেকে একটু প্রতিষ্ঠিত করার পেছনে দেখা যায় কি ভালো কোনটা মন্দ এটা বিচার না করে মানে এগিয়ে যায়। ওই সময়টা কিন্তু বেশি লক্ষ্য করে। আমরা দেখেছি মানে এই যে মানে টিন বয়স যেটাকে বলে 13 টু বা 19 এরকম বয়সটা যদি একটা শিশু এই বয়সগুলি পার হয়ে যায় তখন কিন্তু সেই রকম প্রবণতা আস্তে আস্তে কমে যায়। কারণ কি ও বুঝে সমাজ ব্যবস্থা কিরকম, বিদ্যালয় পরিবেশ বা পারিবারিক কি কি সমস্যা, ও কিন্তু তখন একটা দায়বদ্ধতার মধ্যে চলে আসে। সে নিজেও চেষ্টা করে যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করলে আমার ভালো হবে কোনটা খারাপ হবে, সেই বিষয় কিন্তু সে নিজেও তৈরি করে। এই বিষয়গুলি আমরা দেখবো যে এই যে বয়সগুলো, এই যে মোবাইল বা পারিপার্শ্বিক যেটা আমরা বলি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতেই লাগবে। এখানে দিদি আপনার কি মনে হয়, মানে আমরা যখন এইসব বিষয় নিয়ে আলোচনা করছি এবং সমাজ ব্যবস্থার কথা বলছি, আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন এমন জায়গায় গেছে যেটা একদিনে বা এক বছরে বা এক দশকে হয়তো পরিবর্তন হবে না, তবে পরিবর্তন প্রয়োজন। আমরা সবাই কিন্তু এটা বলতে শুরু করেছে। এখন এই যে সমাজকে শিশু অপরাধ রোধে কিভাবে যুক্ত করা যায়, পাড়াভিত্তিক নজরদারি, অভিভাবক সভা বা এই যে সচেতনতা ক্যাম্পের কথা আমরা বারবার বলি, অ্যাওয়ারনেস ক্যাম্পের কথা, এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো থেকে এই যে যদি পাড়াভিত্তিক নজরদারি বা আমার পাশের বাড়ির যে মানুষটি বা আমার এলাকার যে মানুষটি সে যদি আমার সন্তানের দিকে নজর রাখে তাহলে যে তার যে মানে এই যে অপরাধ জগতে যাওয়ার যে প্রবণতাটা সেটা অনেকটা হ্রাস পাবে, সেটা আপনি মানেন কিনা? একদম। আমি শুরুতেও সেটা মানে সবসময় এটা বলি যে সবার আগে আমরা সবার কর্তব্য সচেতন করা। সেটা এরকম না যে আমি 6 মাসে একবার সচেতনতা প্রোগ্রাম করলাম বা 6 মাসে একবার আমি পাড়াতে গেলাম বা যে কোনো একটা সমাবেশে গিয়ে আমি কথা বললাম চলে আসলাম, আমার কিন্তু দায়িত্ব সেটা শেষ না। এখানে সেটা বলবো যে আমি কাজ করছি, আমার কাজ সেটাও না। এখন ভাবতে লাগবে একটা সমাবেশের মধ্যে যারাই উপস্থিত থাকবে ওরাই কিন্তু ওই পাড়ার বা ওই প্রতিষ্ঠানে ওরাই কিন্তু দায়িত্ববান। তো দায়িত্বটা শুধু একজনের ঘাড়ে না দিয়ে আমার মনে হয় সবাইকে নিতে লাগবে। এখন আমরা দেখি যে যেটা মানে পাড়াতে যেটা আপনি বললেন এটা অবশ্যই দরকার এবং এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা একদম থেমে রাখলে বা 6 মাসে একবার করলে সেরকম না। এবার আমরা যদি বলি গার্জিয়ানদের নিয়ে শুধু আমরা সমাবেশ করবো সেরকম না, আমরা তো টিনেজদের নিয়েও করতে পারি, আমরা কমিউনিটি লেভেলে করতে পারি, আমরা পঞ্চায়েত লেভেল থেকে শুরু যেখানে আমরা গ্রাসটা যেখানে আছে। কারণ আপার লেভেল তো সবটাই সবকিছু জানে, কিন্তু আমাদের পঞ্চায়েত যেটা ফিল্ডে একদম গ্রাস রুটে ওইখানে আমার মনে হয় বেশি এরকম অ্যাওয়ারনেসটা করলে এবং শিশুদের নিয়ে পাশাপাশি গার্জিয়ান অভিভাবক এবং বয়স্কদের নিয়েও যদি আমরা কন্টিনিউয়াসলি সেরকম একটা প্রসেস করে থাকি এবং যেমন বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা ছোট ছোট একটা সমাবেশ করি, যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে এটা একটা ইনক্লুড করা যায়। যেমন আমাদের যেগুলো অনেকগুলি অনুষ্ঠান, আমাদের তো 12 মাসে 13 পার্বণ কথায় আছে, হ্যাঁ, তার পাশাপাশি অনেক অনুষ্ঠান হয় আমাদের, মানে ছোট ছোট অনুষ্ঠান হয়। ওইখানেও যদি আমরা এই বিষয়গুলি নিয়ে কন্টিনিউয়াসলি প্রসেস করা থাকে তাহলে মনে হয় কেউ না কেউ তো অবশ্যই এগুলিতে প্রভাবিত হবে, সেখানে শিশু হোক বাচ্চা হোক। এবার একটা বিষয় হচ্ছে যে বড়দের বুঝানো আর শিশুদের বোঝানোর মধ্যে অনেকটা তফাৎ। শিশুদের হয় শিশুদের মতো করে বুঝাতে লাগে, আর বড়দের তো বড়দা আমরা যেটা ভাবে বুঝি, আমরা যেভাবে বুঝি আমরা বুঝি, কিন্তু শিশুদের বুঝাতে গেলে কিন্তু মানে পদ্ধতিটা একটু চেঞ্জ করতে লাগবে। এখন অনেক সময় হয় কি শিশুরা দেখি চিত্র মানে ছবি বা গান টান এগুলি বেশি মনে রাখে, মানে থরুলি কথার থেকেও বেশি মনে হয় এগুলি দেখালে মনে হয় ওরা বেশি একটা এফেক্ট হয়। যেমন আমরা ছোটবেলা দেখতাম ওই মিনার একটা গল্প চলছিল, হ্যাঁ, সেগুলি আমরা এখনো মনে রাখি কেন, আমরা ওগুলি চোখে দেখেছি, ভিজুয়াল যেগুলি বলি। তা আমার মনে হয় এই দিনগুলি আবার ফিরিয়ে আনতে লাগবে। হ্যাঁ অবশ্যই করছে আমাদের প্রশাসনিক তরফে, আমি নিজেও দেখছি অনেকগুলি প্রোগ্রাম হচ্ছে, অনেক হচ্ছে, কিন্তু মানে আরো বেশি করে যাতে করানো হয়। ঠিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকাল যে মনোবিজ্ঞানীরা বলছেন যে ধৈর্য খুব কমে যাচ্ছে আজকালকার, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। বলা হচ্ছে যে 2 মিনিট বা 3 মিনিট 2.5 মিনিটের বেশি, আজকাল রিলের যুগ, 1 মিনিটের বেশি কেউ ধৈর্য ধরে কিছু দেখছে না, স্ক্রল ডাউন করে দিচ্ছে মোবাইল। ঠিক একইভাবে 1 মিনিটের বেশি কেউ, 1.5 মিনিটের বেশি কেউ কিছু সামনে কেউ কথা বললে সেটা শুনছে না। এখন সেই জায়গাগুলোকে কোপ আপ করার জন্য আমাদের শুধু অ্যাওয়ারনেস প্রয়োজন নাকি আমাদের সামাজিক যে গঠনটা
সেটা আবার পুনরায় পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত আমাদের, যার জন্য যাতে আমাদের এই যে আগামী প্রজন্ম যারা মোবাইলের কারণে হোক বা বিভিন্নভাবে অপরাধে জড়িত হয়ে একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাকে রোধ করার জন্য আমাদের সমাজ ব্যবস্থাটাকে কতটা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত বলে আপনার মনে হয়? এখানে সমাজ ব্যবস্থাটা দেখুন, কোন সমাজ ব্যবস্থায় সেরকম না যে আসলে কি মানে প্রত্যেক সমাজ ব্যবস্থা যেটাই হোক সবটাই চায় ডেভেলপ হোক। এখানে মানে ব্যক্তিগতভাবে আমাদেরকে নিয়েই তো সমাজ, একদম আমরা কারণ আমরা কেউই চাইবো না যে আমার পাড়ার ছেলে বা আমার ফ্যামিলির কেউ আমার ছেলে না হোক, এরকম চিন্তাটা তাদের সর্বপ্রথম বাদ দিতে লাগবে। যে ও আমার ঘরের না, আমার পাড়ার ছেলে, ও যা খুশি করুক, আমার ছেলে ভালো আছে, আমার সেটাতে মানে নাক গলিয়ে আমার কোনো দরকারও নেই, আমার ইচ্ছাও নেই। তো সর্বপ্রথম এই মানসিকতাটাই চেঞ্জ করতে লাগবে। এখন ওদেরকে আমাদের সবাই সেরকম একরকম না, আমাদের সেরকম বোঝাতে লাগবে যে ওরাও কিন্তু একটা মা বাবার সন্তান, সত্যি। এখন আমার দায়িত্ব যে আমার ছেলেটা যে ভালো আছে, উনার ছেলেটাও যাতে ভালো থাকে। খারাপ পথে তো শিশুরা যাবে, কারণ শিশু তো শিশু, আমরা তো 18 বছর নিচে শিশু ধরি, তো ওদেরকে ভুল করতে পারে। কিন্তু আবার অনেক সময় দেখি কি ভুল করলে পরে গার্জিয়ানরা একটা শাস্তি প্রদান করে, মানে তাতে কি হয়, ও যে মানে অপরাধ যেটা করেছে ওটা আরো দ্বিগুণ হয়ে যায়। মানে একটা সাপোর্ট যখন বাচ্চারা চাইছে যে আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, আমি আর কোনোদিনও সেরকম পথে যাব না বা আমি করব না, তখন গার্জিয়ানরা আবার উল্টা বসে, মানে ওটাকে টর্চার আরো বেশি করানো হয়। এই দিকটাও কিন্তু একটা মানে মানসিক কিন্তু অনেকটা ডিপ্রেস হয়ে যাচ্ছে, তো হিতে বিপরীত হয়। হ্যাঁ, এই বিষয়গুলি কিন্তু আমাদের মানে এই ছোট ছোট বিষয় কিন্তু বিরাট বড় একটা বিশাল আকার ধারণ করে। আমরা বলছি না যে প্রশাসন কাজ করছে না, ডিপার্টমেন্ট কাজ করছে না, বা এরকম প্রাইভেট সংস্থাগুলি কাজ করছে না, সবাই কাজ করছে আজকাল। কিন্তু আমাদের সবারই দায়িত্বটা সেটা থাকবে এই যে ছোট ছোট বিষয়গুলি, এগুলি থেকে কিন্তু বিশাল আকার ধারণ করে। এইগুলি কিন্তু আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে আমাদেরকে পদক্ষেপ নিতে লাগবে। ওকে, আপনি একটা জিনিস হচ্ছে যে আজকাল আমরা সবচেয়ে বেশি যেটা উদ্বিগ্ন সেটা হচ্ছে নেশা নিয়ে। ছোটদের বিশেষ করে কিশোর কিশোরীদের নেশায় আসক্ত হওয়াটা বা অনেকেরই এই নেশার বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটা একটা বিরাট বড় মানে উদ্বেগের বিষয়। এখন আপনি কি মনে করেন যে ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় শিশু অপরাধে একটি আলাদা মাত্রা যুক্ত হচ্ছে? দেখুন, এখানে যদি নেশার কথাটা আসে, একটা শিশু থোড়ি না একটা নেশা নিয়ে কিনবে, নিজে নেবে বা নিজে ইউজ করবে বা অন্য কাছে বেচা কেনা করবে। এখন এখানে শিশু বলতে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কথা বলছি। হ্যাঁ, দেখুন আমরা তো 18 বছর পর্যন্ত শিশুই ধরবো। এখন অ্যাডোলেসেন্স হোক, 12 বছর হোক, 13 বছর হোক, যে 18 নিচে সে কিন্তু শিশুই থাকবে। এখন যদি সীমান্তবর্তী কথাটা এখানে আসে, আমরা তো ভাবতেই পারি না কোনো একটা শিশু এরকম পথে যাবে। নিশ্চয়ই কোনো না কোনো কারণবশত সে এটার মধ্যে ইনভলভ হচ্ছে। এখন আমরা যদি যারা বেচাকেনা করছে ওরা শিশুদেরকেই টার্গেট করছে, এটাও তো হচ্ছে যাতে শিশুরা নেয়, তারপর যাতে একজন থেকে বাস এটা মানে লম্বা প্রসেসে চলে যায়। সেই বিষয়গুলি আমাদের দেখতে লাগবে যে সীমান্তবর্তীতে যারা কর্মরত আছেন এই দিকটা যাতে একটু মানে বেশি নজরদারি রাখেন, যাতে এই নেশা সামগ্রীগুলি আমাদের এখানে না আসে বা আমাদের শিশুদের হাতে না পৌঁছায়। ওকে দিদি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আর একটা শেষ বার্তা আপনি তো আলোচনা করলেন, খুব সুন্দরভাবে বললেন আপনি কার কি দায়িত্ব, আমাদের পরিবারের কি দায়িত্ব, সমাজের কি দায়িত্ব, প্রশাসন বা যারা বিভিন্ন সামাজিক সংস্থাগুলো চালাচ্ছেন তাদের কি দায়িত্ব। শেষ বার্তা আপনার কি থাকবে সবার প্রতি, বিশেষ করে যারা নাবালক নাবালিকা, যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দেশের, তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমি দীর্ঘদিন ধরেই কাজ করছি, বিশেষত প্রশাসনিক লেভেলে হোক বা পঞ্চায়েত লেভেলে হোক বা গ্রাসরুট লেভেলে হোক, যারা এই অনুষ্ঠানটা দেখছেন বা দেখবেন, আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো, পরিস্থিতি যাই হোক গার্জিয়ান হিসাবে কিন্তু আমাদের দায়িত্বটা কিন্তু সবার উপরে। এখন আমার শিশু অন্যের শিশু এই চিন্তাটা না করে যাতে আমাদের শিশু, আমার পাড়ার ছেলে, আমার পরিবারের ছেলে, আমার সমাজের ছেলে, এই চিন্তাটা যত তাড়াতাড়ি আমাদের মধ্যে আসবে তখনই মনে হয় কোনো নেশা এখানে আসতে পারবে না, কোনো অপরাধ একটা ছেলে বা মেয়ে যুক্ত হতে পারবে না। এবং আমি বাচ্চাদের তো সবসময় প্রোগ্রামের সাথে যুক্ত থাকি, বাচ্চাদেরকেও আমি এটা বলবো যে মাতা পিতার কিন্তু তুলনা হয় না, পাশাপাশি শিক্ষকদের কিন্তু আমাদের গুরুজন থাকে, শিক্ষক এবং অভিভাবক যারা রয়েছেন ওদের সবার কথাই কিন্তু আমাদের শুনে আমরা বিগত দিনেও দেখছি, এখনো দেখছি, যারা অভিভাবকের পথে পথ প্রদর্শক হয়ে এগিয়ে যাচ্ছে তারাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত। আর আরেকটা বিষয় হচ্ছে
ভুল হতেই পারে, ভুল আমরা বড়রাও ভুল করি, বাচ্চারা তো বাচ্চাই ভুল করতেই পারে। ওই ভুলটাকে শুধরিয়ে একটা শিশুকে সেই লাইনে আমাদের আনতেই লাগবে। ওই জায়গাটাই আমাদের সবার দায়িত্ব। এখন যে কোনো কারণবশত একটা অপরাধ যদি হয়েও থাকে, আমরা ওকে তিরস্কার না করে গার্জেনের দায়িত্ব থাকবে যে প্রত্যেকটা শিশুকে সমাজের মধ্যে কিভাবে তুলে দাঁড়াতে হবে। এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ দিদি, সঙ্গে থাকার জন্য। আজ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করলেন আপনি। দর্শক বন্ধুরা, নাবালকদের মধ্যে অপরাধের প্রবণতা আমাদের সমাজ ব্যবস্থাকে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। যদি এখনই আমরা সচেতন না হই, তাহলে পরবর্তী প্রজন্মের হাতে আমরা কি ধরনের সমাজ তুলে দেব, এই প্রশ্নের উত্তর আর কারো নয়, আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। প্রশ্ন হলো, আমরা কি করছি? প্রশাসন, পরিবার, শিক্ষক, সমাজ, নাগরিক, আমরা সবাই কি সত্যি দায়িত্ব নিচ্ছি, নাকি কেবল ঘটনা ঘটলে ক্ষোভ বাড়াচ্ছি, ক্ষোভ ঝাড়ছি, আর কিছুদিন পর সব ভুলে যাচ্ছি? ভাবতে হবে সবাইকে। ভাবুন, আর সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।